সত্য ঘটনা অবলম্বনে। বাবা ছিলেন প্রচণ্ড রাগী। মা সর্বদা তার ভয়ে স্তব্ধ হয়ে থাকতেন। সপ্তাহ 15 দিন পর পর বাবা 2-3 দিনের জন্য বাড়িতে আসেন। মা কখনো বাবার সামনে ভালো খাবার দিতে পারেননি। রান্নাঘরটাও কেমন জানি ছিল সবাধীন। বাবা ব্যবসায়ী, পুরো সংসারে খরচ বহন করেও বহুদিন পর পর তার ভাগ্যে শুধু তরকারি ঝোল দেখে পাটি ছুঁড়ে ফেলে দিতেন। মা সেই তরকারির দিকে অসহায়ভাবে তাকাতেন চাতক পাখির ন্যায়। বাবার বকাঝকা যেন মায়ের কানে যেত না। শুধু শান্ত ভঙ্গিতে একবার বলতেন, তরকারিটা ফেলে দিতে নাই পারতেন। সেদিন মা আমাদের 2 বোনকে নিয়ে ভাত খেতেন লবণ পানি মাখিয়ে। চেঁচামেচি শুনে বড় চাচি উকি দিয়ে বাবাকে ডেকে নিয়ে যেতেন। কি সুন্দর পরিবেশন করে বাবার সামনে তুলে দিতেন মাছের বড় পিস, কখনো বা মাংস। আমরা ছিলাম যৌথ পরিবার। সংসারের যাবতীয় বিষয় ছিল দাদির হাতে। খাওয়ার, ঘুম, কাপড়, পড়াশোনা সহ সবার সিদ্ধান্ত দাদি নিতেন। তার কথার উপর কোনো মতামত চলবে না। অবশ্য বড় চাচি দাদিকে এতটা মান্য করে চলেন না, চলবেও বা কিভাবে। বড় চাচা যে পাশে আছেন সব লক্ষ্য করেছেন। বড় চাচা ছোটোখাটো কাজ করতেন। এছাড়াও তার দায়িত্ব ছিল বাবার দেওয়া টাকায় বাড়ির সমস্ত খরচ চালানো। পরিবারের সদস্যের সংখ্যা ছিল বেশি। বড় চাচির 5 মেয়ে 3 ছেলে। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওনার কষ্ট হতো সংসারে কাজ করতে। তাই আমার মা সবটুকু সামলান। এক হাতে কাটাকুটি, রান্নাঘর পরিষ্কার সহ সব কিছু দাদি পাশে বসে থেকে লক্ষ্য করতেন। কোনো ভুল হলে সেটা ধরিয়ে দিতেন। দাদি তরকারিতে বেশি বেশি ঝোল দেওয়ার কথা বলতেন, যাতে সবাই খেতে পারে। রান্না শেষ হলে বড় চাচি তা ভাগ করে 1 বাটি ঝোল আমার মায়ের হাতে তুলে দিতেন। সেই ঝোল দিয়ে আমরা মেয়েরা ভাত খেয়ে নিতাম। অনেক সময় মায়ের ভাগে একটু ঝোলও পড়তো না। তখন মা লবণ পানি ঢেলে ভাত খেয়ে নিতেন। আমরা কখনো কোথাও বেড়াতে যেতে পারিনি। মায়ের জন্য যাওয়ার হয়নি। দাদিমাকে একদিনের জন্যও ছাড়তে নারাজ। মা কোথাও গেল, সংসার সামলাবে কে? সেই ভেতর 4টায় রান্নাঘরে ঢুকে দুপুর 3টায় মা বের হতেন। আসলে ঘামে জবজবে চোখ মুখ কপাল মুছতে মুছতে ক্লান্ত, অবসাদ শরীর নিয়ে, তবুও মা হাসতেন। পুকুরে তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে পুনরায় কাজে মন দিতেন। মায়ের মধ্যে যেন অসুস্থতা, খারাপ লাগা কিছুই ছিল না। কোনো চাওয়া পাওয়া ছিল না। মা শুধু খুব পান খেতেন। সেজন্য বোধহয় মৃত্যুর আগে দাদা নিজ হাতে যত্ন করা সুপারি গাছগুলো মায়ের নামে দিয়ে গেলেন। কিন্তু বেশিরভাগ সুপারি বিক্রি করে তাদের হাতে টাকা জমা হতো। শুকনো কাঠের মতো শরীরে একটি জীর্ণ শীর্ণ শাড়ি পেঁচিয়ে মুখে এক খিলি পান নিয়ে বিকালে মা আমাদেরকে নিয়ে আসতেন। মাকে অপরূপ দেখাতো। পালাক্রমে আমাদের 2 বোনের মাথায় বিলি কাটতেন। কেন জানি দাদির এটা পছন্দ ছিল না। চোখ মুখ শক্ত করে কোনো না কোনো কাজ মায়ের হাতে ধরিয়ে দিতেন। মাকে আমরা সম্পূর্ণভাবে পেতাম রাতে ঘুমানোর সময়। 2 বোন 2 দিক থেকে মাকে জড়িয়ে ধরে গল্প বলার বাহানা করতাম। মা আমাদের মাথায় হাত বুলিয়ে গল্প করতেন। মায়ের যেন ঘুমও ছিল না। ক্লান্তহীনভাবে সারা রাত হাত ফাঁকা দিয়ে বাতাস দিতেন। মা খুব শখ করে একটি মুরগি পালতেন। চোখে চোখে রাখতেন তাকে। মুরগিটা যখন ডিম পাড়া শুরু করলো, তখন আমাদের 2 বোনের খুশির সীমা ছিল না। আমরা যখন তখন ডিম ভাজি খেতে পারতাম। বিট ঘুটে স্বাদহীন ঝোল খেতে হতো না। তবে মাকে কখনো খেতে দেখিনি। একদিন মা অনেকগুলো ডিম মুরগিটাকে বসিয়ে দিয়ে বললেন,
এর থেকে নাকি বাচ্চা ফুটবে। শুনে আমাদের দুই বোনের কৌতূহলের যেন শেষ নেই। আমরা চাপা আনন্দ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। সত্যি সত্যি একদিন ডিম থেকে ছানাগুলো বের হয়ে এলো। কি সুন্দর দেখতে, এত নরম তুলতুলে, দেখেই কত আদর করতে ইচ্ছা করে। আপা আর আমি বাচ্চাগুলোকে চাল দিতাম। আমাদের সমস্ত অনুভূতি ছিল সেই মুরগির বাচ্চাগুলোর ঘিরে। বড় চাচি সিম গাছ লাগিয়েছেন, প্রায় সেখানে আমাদের মুরগি ছুটে যায়, কি জানি কটকুট করে খায়। সেজন্য একদিন বড় চাচি লাঠি দিয়ে মুরগির পায়ে আঘাত করলেন। এরপর থেকে মুরগিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। শেষ কয়েকদিন আর দাঁড়াতে পারেনি, মুরগিটা মারা গেল। ওর মৃত্যুর পর বাচ্চাগুলো কেমন করে জানি একটা একটা করে হারিয়ে গেল। হয়তো কোনো পাখি নিয়েছে, কোনোটি আবার বিড়াল মেলে ফেলেছে। মাকে জিজ্ঞেস করলাম কেন ওরা মারা যাচ্ছে। মা বললেন, মা ছাড়া সন্তানরা বাঁচে না রে মা, বাঁচলেও সেই বাচ্চাটা বাঁচার মতো হয় না। মা মানি যে ছায়া, মায়া ছাড়া দেহ হয় না। ছায়া ছাড়া দেহ হয় না, ছায়া সরে গেলে দেহের অসুস্থতা থাকে না। মুরগিও তার সব বাচ্চাগুলো মারা যাওয়ার পর মা খুব কেঁদেছিলেন। আমাদের বড্ড খারাপ লেগেছিল। এরপর মা কখনোই আর কিছু লালন করেননি। শখের বশে যে সবজি বাগান করেছিলেন সেটিও নিজের হাতে উপড়ে ফেললেন। তখন সংসারে খরচ আরও বেড়ে গেল। মায়ের ফলানো সবজি আগে রান্না করা হতো, বাজার থেকে কেনা হয়েছে খুব কম। প্রতিবার ঈদে বাবা একসাথে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতেন। আর প্রতিবারই মা নিজের কাপড়ের বদলে ঘরের জন্য কোনো জিনিস কেনার আবদার করতেন। কখনো প্লেট, কখনো গ্লাস, কখনো আবার বিছানার চাদর। ঈদে কখনো মাকে নতুন কাপড় পরতে দেখিনি। শেষবার ঈদে মা বিছানার চাদর কেনার কথা বলায় তা আনা হলো। ঈদের দিন সেই বিছানার পর আমরা দুই বোন নতুন জামা পরে নতুন বিছানার চাদরে গড়াগড়ি খেতে লাগলাম। মা তার সম্ভবত হাসছেন। বাবা আমাদের পাশে বসেছিলেন। মাকে বললাম আমাদের সাথে এসে বসতে। তিনি স্তব্ধ বোধ করে মানা করলেন। আমি নাছোড়বান্দা হয়ে জিজ্ঞেস করায় বলে উঠলেন, নতুন চাদর নোংরা হয়ে যাবে রে মা, আমি যে অপরিষ্কার। শুনে খুব অদ্ভুত লাগলো। আমি বললাম, কেন তবে তুমি নতুন পোশাক নাওনি মা? তুমি নিলে আমাদের পাশেও বসতে পারতে। আমার কথা শুনে বাবা কেমন করে জানি চমকে উঠলেন। মায়ের দৃষ্টি ফ্যাকাশে। থমথমে মুখ নিয়ে বাবা উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। মা আমাকে আঁকড়ে ধরে বললেন, কেন অমন করে বললি মা? দেখলি তো তোর বাবা রাগ করে চলে গেছেন। মা আমাকে আঁকড়ে ধরে বললেন, কেন অমন করে বললি মা? দেখলি তো তোর বাপ রাগ করে চলে গেছেন। বাবা অনেকক্ষণ পর একটি ব্যাগ নিয়ে ফিরে এসে মাকে ডেকে হাতে ধরিয়ে দিয়ে বললেন, এখনই পরে নাও, এই মুহূর্তেই। ব্যাগে একটি শাড়ি। মাকে দ্বিধাবোধ করতে দেখে বাবা ধমকে উঠলেন। বাবার ভয়ে মা তাড়াহুড়োয় শাড়ি পরে নিলেন। খয়েরি রঙের ডোরাকাটা সবুজ নীলের শাড়িতে মাকে দেখতে অপরূপ লাগছিল। রান্নাঘরে যেতেই দাদির চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলেন, তুমি না বিছানার চাদর কিনেছ, তবে আবার নতুন শাড়ি কেন? মা উত্তর দেওয়ার আগেই আমি বলে উঠলাম, বিছানার চাদর তো গায়ে দেওয়া যাবে না দাদি, চাদর না বিছিয়ে রাখতে হয়। উত্তরটা দাদির পছন্দ হলো না। মুখ কালো করে মাকে বললেন, কি শিক্ষা দিছো মেয়েদের? পরেরটুকু শোনার আগে মা দ্রুত আমাকে
রান্নাঘর থেকে বের করে দিলেন। দিন যাওয়ার পাশাপাশি বুঝতে পারলাম আমি হচ্ছি মায়ের ডাল। এমনিও সারাক্ষণ আমি মায়ের পিছু পিছু থাকতাম আর আঁচল ধরে। কেন জানি কাউকে আমার ভয় করতো না। বড় চাচাকেও একদিন বলে ফেলেছিলাম, চাচি বিয়ের সময় কি তার বাবা মা আমার মাকে পাঠিয়েছিলেন? এ কথা শুনে বড় চাচা খুব হইচই করেছিলেন। প্রায় তিনি আমার মাকে এটা সেটা ফরমায়েশন দিতেন। আমার তা ভালো লাগতো না। আজকাল দাদিও খুব সতর্কভাবে চলেন। আমার কথাবার্তার জন্য আড়ালে নিয়ে মাকে বকাঝকা করেন। মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এমন করিস না খুকি। বড়দের সাথে এভাবে বলতে নেই। মায়ের কাজে এখন আমি টুকটাক সাহায্য করতে পারি। তরকারিতে লবণ দেয়, আবার লবণ হয়েছে কিনা সেটাও পরখ করতে পারি। বাবা আগের মতোই সপ্তাহে আসেন। মা একবার আলু ভর্তা করার সময় আমি ভর্তাটা মাখিয়েছি। বাবা খেতে বসলেও উদ্দীপনা নিয়ে বললেন, দেখো না বাবা, খেতে অনেক মজা হয়েছে তাই না? আমি মাখিয়েছি। বাবা হেসে উঠলেন, পাগল মেয়ে, আসলেই তুই হাত দেওয়ায় মজা হয়েছে। বাবাকে কখনো মায়ের কোনো কিছু নিয়ে প্রশংসা করতে দেখি নাই। মা এই নিয়ে কিছু না বললেও বুঝতে পারি এই নিয়ে মায়ের মনে কত আঘাত। অবশ্য মায়ের প্রশংসা করার মতো কিছু ছিল না। রান্নাটায় এত বিশ্রী, এত ঝোল দেয় কেউ? একদিন হঠাৎ দাদি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে থেকে গেলেন। সে রাতে মা রান্না করার সময় বড় চাচি বললেন, ঝোল বেশি দিও না, তুমি তোমার মতো করে রেঁধে ফেলো। মায়ের হাতের মাছের ঝোলটা সেদিন কত মজা হয়েছিল, আজও তার স্বাদ ভুলিনি। বাবাকেও সেদিন ছিলেন, আমাদের মতো অনেক মজা করে খেলেন। এটা যে মায়ের হাতের রান্না তা যেন বিশ্বাস হলো না। মায়ের জানি কি হয়েছে, সারাক্ষণ শুয়ে থাকেন। কাছে গেলেই বলে ওঠেন, পায়ে একটু দাঁড়িয়ে থাক খুকি। কখনো বা হাত টিপে দেওয়ার কথা বলেন। মাকে কত জ্বর নিয়েও রান্না করতে দেখেছি, কিন্তু সেবার মা উঠতে পারলেন না। রান্নার কাজ তখন বড় চাচি সেরে ফেলতেন। রান্না শেষে দাদি শুনে মাত্র 3 চামচ ঝোলের বাটি তুলে দিতেন আমার হাতে। মায়ের মুখটা কেমন ফ্যাকাশে দেখাতো। তিনি ভাত খেতে চাইতেন না। মুখটা না কি তিতা তিতা লাগছে। আসলে মুখ চেপে বলতেন, বোনকে নিয়ে খেয়ে নে খুকি, আমার যে খিদে নেই। একটানা 2 দিন মা কিছুই খায়নি। তৃতীয় দিন মা বললেন, খুকি, তোর বড় চাচির কাছ থেকে একটা বেগুন আনতে পারবি? খুব ভর্তা খেতে ইচ্ছা করছে। বড় চাচির বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে, প্রায়ই পোকামাকড় তা খেয়ে নেয়। বড় চাচির কাছে যাওয়ার আগেই দাদি মুখ কালো করে বললেন, যার যা খেতে ইচ্ছা করে যে যেন সেসবের যত্ন নিয়েই করে। দাদির কথায় আমার গা জ্বালা দিয়ে উঠল। অনেকটা চিৎকার করে উঠলাম, কেন এতদিন আমার মায়ের সবজি খাওনি? মা ভয়ার্ত কণ্ঠে ডাকলেন, খুকি, এই খুকি, খুকি রে, চলে আয় মা, খাবো না। বিছানায় থেকে 3 দিনের মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। দাদি জানালেন, বাবা আগে ফিরুক, এরপর যা করার তা ভাবা হবে। 4 দিনের মা আমার হাতে ধরে বললেন, তোর মিষ্টি চাচিকে ডাকতে পারবি? মিষ্টি চাচি হলেন আমাদের এক প্রতিবেশী। মায়ের সাথে তার খুব ভাব। আমি ছোট গেলাম সেদিন। দাদি, বড় চাচি সহ সবাই এক বিয়ে দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমি আর মা। মা জোর করেছিলেন যেন আমিও যাই, কিন্তু মাকে ছেড়ে কোথাও যেতে আমার ইচ্ছা করে না। মিষ্টি চাচি মায়ের অবস্থা দেখে আতঙ্কে উঠলেন, এ কি রে,
তোর বাপকে খবর দেওয়া হয়েছে? কবে আসবে? বুঝলাম না, বাড়িতে এমন একজনকে রেখে ওরা বোধবর হয় কিভাবে? মা শুকনো ঠোঁটে হেসে বললেন, কেন তুমি ভয় দেখাচ্ছ আমার মেয়েটাকে? এরপর আমার দিকে তাকিয়ে বললেন, একটু পান নিয়ে আসবি, খুব খেতে ইচ্ছা করছে। আমি ঘরের প্রতিটি জায়গায় খুঁজেও পান পেলাম না। এমনটা সচরাচরই হয়। খুব রাগ হলো দাদির উপর। আজ আসুক, ঝগড়া বাঁধাবো। কেন কেন করে এমন আমার মায়ের সাথে? একটু পানি তো শুধু খেতে চাই, আর কি। আমি ছুটলাম প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরের দরজায়। অবশেষে একজন প্রতিবেশীর কাছে পান পেলাম। এসে দেখি আমাদের দরজায় কয়েকজন ভিড়, আর মা ঘুমিয়ে আছেন। মাকে কখনো এভাবে ঘুমাতে দেখিনি। কি চমৎকার ভাবে ঘুমিয়ে আছেন। মিষ্টি চাচিকে দেখলাম আঁচল দিয়ে শুধু চোখ মুছছেন। আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তোর মা ঘুমাচ্ছে, আর কখনোই উঠবে না। তোর মা এবার ঘুমানোর সময় পেয়েছে, শান্তির ঘুম। আমি কিছু বুঝলাম না। মাকে দেখে মনে হচ্ছে একটি ফুল। কতক্ষণ পর বড় চাচিরা ফিরে এলো। বাবাও আসলেন। আবার চোখে পানি। কেন সবাই কাঁদছে? আমার মা তো ঘুমাচ্ছে, ভালো আছে, শান্তি পাচ্ছে। কেন ওদের আমার মায়ের সুখ সহ্য হয় না? মায়ের মৃত্যুর 5 দিনের মাথায় দাদি বাবাকে বললেন, আমাদের 2 বোনকে যেন নানা বাড়ি দিয়ে আসেন। এখানে না কি আমাদের খেয়াল রাখার কেউ নেই? এরপর আবার আমার সমবয়সী চাচাতো বোন কানে কানে শোনালো, দাদি না কি আমাদের জন্য নতুন মা নিয়ে আসবেন। ওর থেকে এই কথা শুনে খুব লজ্জা লাগলো। এটা আবার কেমন কথা? মাকে নতুন করে আনা হওয়া যায়? রাতে বাবাকে জিজ্ঞেস করলাম, মা কাকে বলে? বাবা। বাবার আদর করে আমায় টেনে পাশে বসিয়ে বললেন, যে সন্তান পেটে রাখে, লালন পালন করে, সব খেয়াল রাখে, সেই তো মা। তাহলে কেন দাদি নতুন মা নিয়ে আসার কথা বললেন? আমি তো বড় হয়ে গেছি। আমার মা আমার অনেক যত্ন করতেন। বাবা আমার কথায় কেমন জানি আনমনা হয়ে গেলেন। পরক্ষণে হু হু করে কেঁদে উঠলেন। বাবার কান্নার অর্থ আমি বুঝতে পারিনি। বাবা পুনরায় ব্যবসার কাজে চলে গেলেন। বড় চাচি দাদির মাতব্বরি পছন্দ করতেন না, তাই তিনি একা একা দুপুরে রান্না সকালে সেরে ফেলতেন। রাতের জন্য সন্ধ্যার আগে দাদি আমাদের 2 বোনকে নিয়ে রান্নার কাজে বসতেন। দাদির সমস্ত ফরমায়েশ ছিল আমাদের 2 বোনকে ঘরের কাজের জন্য। পড়াশোনা থেকে সেই কবেই মন উঠে গেল, টেরই পেলাম না। আপা ক্লাস 5-এ ফেল করার কারণে আর পড়াশোনা করবে না বলে জিদ ধরল। দাদি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বাবা দিশেহারা। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।